আজকে আমরা যাকে নিয়ে একটু কথা বলবো তিনি ছত্রপতি শিবাজী মহারাজ। হ্যাঁ, মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তার জীবন আর তার কাজ নিয়ে তো অনেক কিছুই বলার আছে। আমরা বেশ কিছু প্রবন্ধ, ওয়েব সোর্স দেখেছি, তো সেখান থেকেই আজকের আলোচনাটা মূলত সাজানো, তাই না? একদম। চেষ্টা করব তার জীবনের গুরুত্বপূর্ণ কিছু দিক, শাসনকাল আর উত্তরাধিকার নিয়ে একটু একটু আলোকপাত করার। আচ্ছা, তাহলে শুরুটা করা যাক তার পরিচয় দিয়েই, জন্ম, বাবা মা। নিশ্চয়ই। শিবাজী মহারাজের জন্ম হয়েছিল ১৯ ফেব্রুয়ারি ১৬৩০ সালে শিবনেরি দুর্গে। আর পিতা মাতা? পিতা শাহাজি ভোসলে আর মাতা জিজাবাই। জিজাবাইয়ের প্রভাব কিন্তু ওর জীবনে বিশাল ছিল। আর তার রাজ্যাভিষেক, সেটা তো একটা বড় ঘটনা। অবশ্যই। ৬ জুন ১৬৭৪ রায়গড় কিল্লায়। এই দিনটাকেই তো মারাঠা সাম্রাজ্যের আনুষ্ঠানিক শুরু বলা হয়। শিবাজী মহারাজের কথা উঠলেই আমার প্রথম মনে আসে তার যুদ্ধের কৌশল, ওই যে গনিমিকাওয়া। হ্যাঁ, গেরিলা যুদ্ধ বা গনিমিকাওয়া, এটা তার একটা সিগনেচার স্ট্র্যাটেজি ছিল বলতে পারেন। এটা ঠিক কি ছিল, কেন এতটা সফল হলো? দেখুন, তখনকার দিনে বিশাল মোঘল বা শাহী বাহিনী ছিল। তাদের সাথে সরাসরি লড়াইতে যাওয়াটা কঠিন ছিল। ঠিক। তো শিবাজী মহারাজ এই গনিমিকাওয়া ব্যবহার করলেন। ছোট কিন্তু খুব দ্রুতগামী অশ্বারোহী বাহিনী। আচ্ছা। এরা পাহাড় জঙ্গলে সুবিধা নিত, সহ্যাদ্রির ভৌগোলিক অবস্থানকে দারুণভাবে কাজে লাগাত। লুকিয়ে থেকে আক্রমণ। ঠিক তাই। অতর্কিতে হামলা করত, শত্রুর রসদপত্র সাপ্লাই লাইন সেটা নষ্ট করে দিত, তারপর চোখের নিমেষে উধাও। বাহ, শত্রুরা তো বুঝতেই পারত না কোথা থেকে আক্রমণ হচ্ছে। একদম। এতে তাদের মনোবল ভেঙে যেত। প্রতাপগড় যুদ্ধটা এর একটা ক্লাসিক উদাহরণ। হ্যাঁ, ১৬৫৯ সালের সেই যুদ্ধ, আফজল খানকে হারানো, এটা তো সাংঘাতিক ব্যাপার ছিল। শুধু সামরিক বুদ্ধি নয়, সাহসও। তবে শিবাজী মহারাজ শুধু যোদ্ধা ছিলেন না, দারুণ প্রশাসকও ছিলেন। সেটাই ভাবছিলাম, রাজ্য চালাতে গেলে তো প্রশাসন দরকার। তিনি অষ্টপ্রধান বলে একটা ব্যবস্থা চালু করেছিলেন। ৮ জন মন্ত্রী। অষ্টপ্রধান, ৮ জন মন্ত্রী, এটা কি আজকের ক্যাবিনেটের মতো? হ্যাঁ, অনেকটা সেরকমই বলতে পারেন। প্রধানমন্ত্রী বা পেশোয়া, অর্থমন্ত্রী, অমাত্য, সেনাপতি, এরকম ৮টা পদ। তার ক্ষমতার বিকেন্দ্রীকরণ আর বিভিন্ন দিকে এক্সপার্টসদের কাজে লাগানো। ঠিক ধরেছেন। প্রশাসনের কাজটা অনেক এফিশিয়েন্ট হয়েছিল এর ফলে। আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগে, তার নৌবাহিনী তৈরির উদ্যোগ। ওহ হ্যাঁ, এটা তার দূরদর্শিতার একটা বড় প্রমাণ। স্থলভাগে যখন মূল লড়াই, তখন তিনি সমুদ্রের কথা ভাবছেন, পশ্চিম উপকূল রক্ষার জন্য। একদম। তিনি বুঝেছিলেন যে বিদেশি শক্তি, যেমন ধরুন ইউরোপীয় বণিক বা সিদ্ধিরা, এদের আটকাতে গেলে নৌশক্তি লাগবেই। নিজের জাহাজ নির্মাণ কেন্দ্রও তো তৈরি করেছিলেন। হ্যাঁ, একটা শক্তিশালী নৌবহর গড়ে তুলেছিলেন। পশ্চিম উপকূলকে অনেকটাই সুরক্ষিত রাখতে পেরেছিলেন। এবার আসি হিন্দুভি স্বরাজ্য প্রসঙ্গে। এই ধারণাটা নিয়ে অনেক আলোচনা হয়। দেখুন, হিন্দভি স্বরাজ ছিল মারাঠাদের নিজেদের শাসন, নিজেদের ভূমিতে নিজেদের অধিকার, যা অনেক দিন ধরেই ছিল না। হিন্দু ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্যকে রক্ষা করা। হ্যাঁ, সেটার উপর জোর ছিল। অনেক মন্দির পুনর্নির্মাণও করেন। কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক হল, তিনি কিন্তু ধর্মীয়ভাবে সহিষ্ণু ছিলেন। আচ্ছা। হ্যাঁ, তার প্রশাসনে বা সেনাবাহিনীতে অন্য ধর্মের মানুষও কিন্তু ছিলেন, উঁচু পদেও ছিলেন। ন্যায় বিচারটা সবার জন্য ছিল। এই জন্যই হয়তো তিনি আজও এত প্রাসঙ্গিক। ঠিক। আজও মানুষ তাকে স্মরণ করে। প্রতি বছর ১৯শে ফেব্রুয়ারি শিব জয়ন্তী পালিত হয়। আর রায়গড় কেল্লা রাজধানী ছিল, রাজ্যাভিষেক হয়েছিল। এবং তার সমাধিস্থল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৮২০ মিটার উঁচু, মারাঠা ইতিহাসের একটা স্তম্ভ বলতে পারেন। সত্যি, শিবাজী মহারাজ শুধু একজন যোদ্ধা বা রাজা নন, তার পরিচয় আরও অনেক বড়। একজন উদ্ভাবক, একজন নেতা। তার বীরত্ব, প্রশাসনিক দক্ষতা, ধর্মীয় সহনশীলতা, সব মিলিয়ে তিনি ভারতীয় ইতিহাসে একজন অবিস্মরণীয় ব্যক্তিত্ব। আজও অনুপ্রেরণা দেন। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। বলুন। এই যে শিবাজী মহারাজের প্রশাসনিক মডেল, ধরুন অষ্টপ্রধান বা নৌশক্তির উপর জোর দেওয়া, আজকের দিনে দাঁড়িয়ে আধুনিক রাষ্ট্র পরিচালনায় বা ধরুন কর্পোরেট লিডারশিপে এগুলোর কি কোনো প্রাসঙ্গিকতা আছে? কোনো শিক্ষা নেওয়া যেতে পারে কি? এটা কিন্তু ভাবার মতো প্রশ্ন। বিশেষজ্ঞ ভাগ করে দায়িত্ব দেওয়া বা ভবিষ্যতের ঝুঁকি বুঝে আগে থেকে প্রস্তুত হওয়া,
নিশ্চয়ই প্রাসঙ্গিক।